তো একদিন রাতের খাবার খাওয়ার সময় আমি যখন আমার শ্বশুরকে খাওয়া দাওয়া করাচ্ছিলাম, তখন মোটামুটি ভালোই গরম পড়েছিল। তাই আমি একটু খোলামেলা কাপড় পরেছিলাম, কেননা সবসময় নিজের বাড়ির মতোই থাকতাম। তাই সেদিন অন্যরকম ভাবে আর পর্দা করিনি। কিন্তু যখন আমি আমার শ্বশুরকে খাওয়াচ্ছিলাম, তখন দেখলাম শ্বশুরের খাওয়ার থেকে আমার দুটি জিনিসের উপর নজর বেশি। তুমিও তো বাসায় একাই থাকো, আমার ছেলে কবে না কবে আসে তাও কোনো ঠিক নেই। তাহলে কি আমরা দুজন সেই কাজটা করতে পারি না? প্রিয় দর্শক, যারা আমার এই গল্পটি শুনছেন, আপনাদেরকে প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোসাম্মদ বিউটি আক্তার। আমার বাড়ি কেরানীগঞ্জ। কেনারি কেরানীগঞ্জ চিনেন না এমন কোনো লোক নেই। ঢাকার পাশে বুড়িগঙ্গা নদী পার হলেই কেরানীগঞ্জ থানা উপস্থিত। যদিও আমার বাড়ি ঢাকায়, তবে আমার বাসা একদম গ্রামে পড়েছে। আমার বাবা একজন সাধারণ কৃষক। আমরা 4 বোন 2 ভাই। আমি সবার বড় মেয়ে। আমার বাবা একলা যে ইনকাম করে, তা দিয়ে আমাদের সংসার ভালো করে চলে না। এছাড়াও আমাদের ভাই বোনের লেখাপড়ার খরচ জোগাতে আমার বাবাকে অনেক হিমশিম খেতে হয়। তো আমার বয়স যখন 10 বছর, তখন আমি প্রাইমারি পাস করি। প্রাইমারি পাস করার পর আমার অনেক ইচ্ছা ছিল আমি আরো লেখাপড়া করব, হাই স্কুলে ভর্তি হব, ভালো লেখাপড়া করে মাস্টারি করব, এরকম স্বপ্ন মনের মধ্যে ছিল। কেননা আমি ছাত্রী হিসাবেও ভালো ছিলাম। আমি যখন ক্লাসে যেতাম, সবার আগে আমি প্রশ্নের উত্তর দিতে পারতাম। আমাকে যে বাড়ির পড়াগুলা দিত, তা আমি সবগুলোই মুখস্থ করে যেতাম। আর এ থেকেই আমার স্কুলের স্যারেরাও অনেক ভালোবাসতো এবং আমাকে অনেক আদর করতো এবং আমাকে অনেক ভালোবাসতো। এবং আমার মাথায় হাত দিয়ে বলতো, আসলেও তুই খুব ভালো মেয়ে রে, গরিব ঘরের মেয়ে এত মেধাবী। তুই যদি বড় লোক করে জন্ম নিতে, তাহলে যে তুই কেমন স্টুডেন্ট হতি। প্রিয় দর্শকরা, যারা আমার এই গল্পটি শুনছেন, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কেমন স্টুডেন্ট ছিলাম। আমি যখন ক্লাস 5-এ ছিলাম, তখন আমার রুল ছিল 1। তো 1 রুল যার থাকে, নিশ্চয়ই তারা ভালো থাকে, এটা আশা করি সকলেই জানেন। তো আপনাদের কার কার রুল 1 ছিল, কমেন্টে জানাবেন। আর যারা প্রিয় দর্শক শ্রোতা, আমি অনেক কষ্ট করে ভিডিওটি করছি, এজন্য আমি টিভি চ্যানেলকে, ইউটিউব চ্যানেলকে কি বলে যে ধন্যবাদ জানাবো তা ভাষা খুঁজে পাই না। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আমার গল্পটি যারা শুনছেন, সবাই একটা করে লাইক দিয়ে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, কোটি কোটি মানুষ যেন দেখতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, তো আমি প্রাইমারি পরীক্ষা দিয়ে ফার্স্ট হই এবং যখন 6-এ ভর্তি হব, আমি আম্মা আব্বাকে বলি আমাকে ভালো একটা স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। কিন্তু তারা বলে, মা তোকে আর লেখাপড়া করতে হবে না, দেখ তোর ছোট ভাই বোনদেরকে ঠিক মতন খাওয়াইতে পড়াইতেই পারি না, তো আমরা কিভাবে তোকে লেখাপড়ার খরচ দিব। আমি বললাম, মা তোমরা যেভাবেই হোক আমার খরচ জোগাড় করো, আমি লেখাপড়া করতে চাই, লেখাপড়া করে অনেক বড় হতে চাই। তখন আমার মা বলে, গরিবেরা এত লেখাপড়া করতে পারে না। আমি বললাম, কেন মা, গরিব দেখে কি হয়েছে, আমিও তো একটা মানুষ, আমারও তো 2 হাত 2 পা আছে, আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে, তাহলে আমি কেন পারবো না। তখন আমি বলি, আমিও পারবো মা, তোমরা শুধু আমাকে সামান্য খরচ দিয়ে যেও, স্কুল থেকে উপবৃত্তির টাকা দেবে, মোটামুটি অনেক খরচ হয়ে যাবে, সামান্য খরচ দিলেই আমার লেখাপড়াটা হয়ে যাবে। আমি তাদেরকে অনেক বুঝিয়ে বলি, তখন মা রাজি হয়। কিন্তু আমার কপালটাই খারাপ। ওদিন বিকালবেলা আমার বাবা যখন বাজার করতে যায়, তখন বাবা আসার সময় অটো রিক্সাটা উল্টে গিয়ে পেতে পড়ে যায়। এতে করে আমার বাবা মারাত্মক আঘাত পায়। প্রিয় দর্শক শ্রোতা, গরিবের জন্য আল্লাহ মনে হয় সহায় হন না, না হলে অনেক কষ্ট করে রাজি করিয়েছিলাম। এই মুহূর্তে কি এই ঘটনাটা ঘটে? তখন বাবাকে নিয়ে সবাই হাসপাতালে দৌড়াদৌড়ি করে। আমার প্রতিবেশী চাচা, দাদারা আমার বাবাকে হাসপাতালে নিয়ে যায়। বলে রাখা দরকার, আমার আপন কোনো চাচা নেই, আমার বাবা একা। তবে আমার 4 জন ফুপু আছে। আমার ফুপুরা তাদের ওয়ারিশ নিয়ে গেছে, যার কারণেই আমার বাবার একদম সামান্য সম্পদ রয়েছে এবং ফুপুরাও আমাদের খোঁজ খবর নেয় না। তো যাই হোক, তখন বাবাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করা হয়। বাবা ভালো হয় ঠিকই, কিন্তু দুর্ভাগ্য, বাবা বাকি জীবন আর কাজকর্ম করে খেতে পারবে না। কেননা বাবার যে 2টা পাও ছিল, সেই 2টা পাওই অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায়। তাই বাবা তখন প্রতিবন্ধী হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে। আর তখন আমাদের সংসারে, তখন বাবাকে নিয়ে সবাই খুব টেনশনে পড়ে যায়, পরিবারটা একদম তছনছ হয়ে যায়। সকালবেলা বাবা ছিল ভালো মানুষ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কার কার জীবনে আমার মতো এরকম ঘটনা ঘটেছে? যদি আমার ঘটনার সাথে কেউ ঘটনা মিলে যায়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, তখন তো আর আমি তত বেশি বুঝি না, 10 বছরের একটা মেয়ে, এরকম জ্ঞান কি আর থাকে? তখন আমার মা, আমরা 6 ভাই বোনকে নিয়ে বড় ধরনের বিপদের মধ্যেই পড়ে যায়। মা তখন কি করবে কোনো দিশাই পায় না।
মা নানার বাড়ি যায়, নানার বাড়ি থেকে টুকটাক জিনিস নিয়ে আসে, রান্নাবান্না করে আমাদেরকে খাওয়ায়। কিন্তু এভাবে আর কতদিন? আমাদের প্রতিহতে চাল লাগতো প্রায় 1 কেজি। বুঝেনি তো গ্রামের মানুষ, তো নানার বাড়ি থেকে প্রতিদিন আর কতই দিতে পারে? যদিও নানা নানু বেঁচে আছে, কিন্তু মামারা বিয়ে করেছে। নানা নানু কোনো মাতবরি করলে মামিরা ঝগড়া লেগে যায়, তো যার কারণে সবসময় দিতেও পারে না। তখন কোনো রকম কে না খেয়ে আমাদের দিন কাটে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই অবস্থা যদি আপনারা দেখতেন, তাহলে আপনাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো হলে। কিন্তু তখন তো আর আপনারা দেখেন নাই। তখন মা ওর বাড়ি ধার বাড়ি টুকটাক কাজকর্ম করে সংসার চালাতে শুরু করে। কিন্তু গ্রামের মধ্যে মা ঠিকই কাজ করে, কিন্তু গ্রামের মানুষকে আর ঠিক মতো টাকা দিতে চায়? ঠিক মতো টাকা পয়সা দিতেই চায় না। সারাদিন কাজ করিয়ে 100-200 টাকা দিয়ে দেয়। তা দিয়ে কি আর এত বড় সংসার চলে? জিনিসপত্রের যে দাম, তা দিয়ে কোনোভাবেই সংসার চলতো না। তো এদিকে আস্তে আস্তে আমারও বয়স বাড়তে লাগলো। তো এক পর্যায়ে আমি বললাম, মা, আমি বাড়িতে নাতিকে আমি ঢাকায় চলে যাব। আমি গিয়ে গার্মেন্টস করব, তাহলে কিছু টাকা ইনকাম করে তোমাদেরকে দিতে পারবো। মা তখন বলল, তুই একটা মেয়ে মানুষ, তুই কোথায় যাবি? কোথায় গিয়ে কাজকর্ম করবি? আর বর্তমান যমুনাটা খুব খারাপ, কোথায় গেলে কি জানি হয়, তখন তো আরো বেশি দুশ্চিন্তায় পড়ব। তখন মা বলল, কি করব মা, তোর বাবাও অসুস্থ, প্রতিদিনই অনেক টাকার ঔষধ লাগে, আমি যে আর পারছি না রে। তখন আমি বললাম, মা ধৈর্য হারা হইও না, এই তো আমরা তো বড়ই হয়ে যাচ্ছি, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তোমার দুর্দিন শেষ হয়ে যাবে। তো এই কথা বলে মাকে সান্ত্বনা দেই। মা বলে, তুই তো ভালোই পেকে গেছিস, তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস? আমি বললাম, মা, কোথায় আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি? আচ্ছা বলো তো, আমরা কি বড় হচ্ছি না? বড় হয়ে আমরা কি বাড়িতে বসে থাকবো? আমরা কি কাজকর্ম করবো না? আর কাজকর্ম করে টাকা পয়সা কি আমরা অন্যজনকে দিয়ে দিব? আমাদের পরিবারের তো দেবো। তখন আমি মাকে বললাম, মা, 1 তারিখ থেকে আমি গার্মেন্টসে জয়েন করব। তখন বাবা বলল, মা তুই কোথায় যাবি রে? বাবা কাঁদতে কাঁদতে বলল, তুই ছোট মানুষ, তোকে কি গার্মেন্টসে নিবে? আমি বললাম, বাবা, গিয়ে দেখি, যদি নেই তাহলে তো ভালোই হবে, আর যদি না নেই কোনো একটা বাসার কাজ নেব। বাবা তখন বলল, হাই বিধাতা, তোমার একই খেলা, আমার মেয়ে পরের বাসায় গিয়ে কাজ করবে? এটাও আমার কানে শুনতে হলো। তখন আমি বললাম, বাবা, তুমি এভাবে বলছো কেন? বাসায় কাজ করলে কি মানুষ ছোট হয়ে যায়? তুমি ভুল বলেছ, বাসার কাজ করলে মানুষ ছোট হয় না, কোনো কাজেই মানুষ ছোট হয় না। কাজ করে তো আমাদেরকে খেতে হবে। বড় লোকরা কি কাজ করে না? বড় লোকরা কি বসে বসে খেতে পারে? তুমি জানো না বাবা, ওরাও দেখো গা, সারা দিন রাত 24 ঘন্টা কম্পিউটার টিপে, এমনিতেই কিন্তু রোজগার করতে পারে না। তখন বাবা বলল, তুই সত্যিই বলেছিস রে মা, কাজ করলে মানুষ ছোট হয় না, তুই ঠিকই বলেছিস, আমার ধারণাটাই ভুল ছিল। বাবা তখন আমার মাথা হাতিয়ে দিয়ে বলল, যা মা, দোয়া করে দিলাম, জীবনে অনেক বড় হ। তখন বাবার আশীর্বাদ নিয়ে আমার প্রতিবেশী এক বড় বোনের সাথে চাকরি করার জন্য গেলাম। কিন্তু যখন গেলাম, তারা আমাকে চাকরি দিতে চায় না। তারা বলে, তোমার বয়স কম, এই বয়সে চাকরি করা তোমার যোগ্যতা হয়নি। তখন আমার প্রতিবেশী বোন বলল, তুই এখন কি করবি, তোকে তো গার্মেন্টসও নিচ্ছে না। তখন আমি বললাম, আমাকে যে কোনো একটা বাসার কাজে দিয়ে দিন, আমি বাসা বাড়ির কাজ করব। তখন সে অবাক হয়ে বলল, কি বলিস তুই, তুই বাসার কাজ করবি? এটা তো আমার বিশ্বাস হচ্ছে না, এত সুন্দরী একটা মেয়ে। আমি তখন বললাম, রাখো তোমার সুন্দরী, সুন্দর দইয়ে কি পানি খাবো? বাবার প্রতিদিন ওষুধ লাগে, সংসার চলছে না, টাকা ছাড়া কোনো উপায় নেই, এই রূপ সুন্দর দিয়ে কোনো লাভ হবে না। তখন আমার বোন বলল, ঠিক আছে চল, তোকে উত্তরায় নিয়ে যাই, ওখানে ভালো ভালো সাহেবরা থাকেন, ওখানে তোকে একটা কাজের ব্যবস্থা করে দেই। তো আমি তখন বললাম, ঠিক আছে, যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারো, তাহলে আমি সারা জীবন তোমার ঋণী থাকবো। তখন সে বলল, এভাবে বলছিস কেন, তোকে একটা কাজের ব্যবস্থা করে দেব, এটা কি কঠিন কোনো বিষয় হলো? তখন সে আমাকে উত্তরা 4 নম্বর সেক্টরে নাইখা মৌসুমী আপুর বাসায় আমাকে কাজের জন্য দেয়, এবং আমি সেখানে টুকটাক কাজ করি। তারা আমাকে বড় কোনো কাজ করতে দেয় না। সত্যি মৌসুমী আপু অনেক ভালো। এরপর ওমর সানি ভাইয়া, সেও অনেক ভালো, সিনেমাতে অনেক খারাপ অভিনয় করলেও বাস্তবে তার মতো মানুষই হয় না। তো আমি তাদের বাসাতেই কাজকাম করতেছি, মোটামুটি যে টাকা পয়সা পাই কম বেশ করে বাড়িতে পাঠাতে পারি, এবং তা দিয়ে আমাদের সংসার ভালোই চলে। তখন মা, বাবা, ভাই বোন ভালোই চলছিল। কিন্তু যখন আমার বয়স 16 হলো, তখন তো আমাদের খরচ আরো বেশি বেড়ে যায়, কিন্তু আমার চাকরির বেতন আর বাড়ে না। তখন মৌসুমী আপুকে আমি বলি, যে আপু, আমি চাকরি করতে পারবো না, আমার আরো অনেক বেশি টাকার প্রয়োজন, ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করাতে হবে। তখন মৌসুমী আপু বলল, এটা কোনো সমস্যা নয়, তুমি যদি চাকরি না করো, না করতে পারো, কেননা
আমার বাসায় তোমার মতো 4জন মেয়ে আছে। তোমাকে যদি অনেক বেশি টাকা দিতে হয় তাহলে তো তাদেরকেও বেতন বাড়াতে হবে। তো তোমার দাবি আমি মানতে পারবো না। তখন মৌসুমী আপু বলল, তুমি তাহলে অন্য জায়গায় চাকরি দেখতে পারো। আমি তখন বললাম, ঠিক আছে আপু। তখন আমি আমার সেই বোনের সাথে যোগাযোগ করলাম এবং আমার সমস্ত কথা তাকে বললাম। সে আমার সব ঘটনা শুনে বলল, বাংলাদেশে তুই এর চেয়ে আর বেশি বেতন পাবি না। তখন আমি বললাম, এই টাকা দিয়ে আমার কিছুই হয় না, আমার আরো অনেক বেশি টাকার প্রয়োজন। আমি কিভাবে আরো অনেক বেশি টাকা রোজগার করতে পারবো, আমাকে সেই রাস্তাটা দেখিয়ে দাও। তখন সে বলল, যদি এর চেয়ে বেশি টাকা কামাতে চাস তাহলে তোকে দেশের বাহিরে যেতে হবে। আমি তখন বললাম, ঠিক আছে আমি যাব। তখন সে বলল, তুই কি মালয়েশিয়া যাবি? আমি বললাম, বিদেশে গেলে তো অনেক টাকা লাগে, এত টাকা কোথায় পাবো? সে তখন বলল, তুই যদি চাস তাহলে টাকা লাগবে না, শুধু তোর পাসপোর্টটা করবি আর আমি তোকে পাঠানোর ব্যবস্থা করে দেব। তো এই কথা শুনে আমি তো মহা খুশি। টাকা ছাড়াই বিদেশ যাব, মাসে 1 লক্ষ টাকা করে কামাবো, 12 মাসে 12 লাখ, 5 বছর থাকতে পারলে 50-60 লাখ টাকা কামানো যাবে। তখন দেখি আমার চোখের সামনে শুধু টাকা আর টাকাই ভাসে। তখন কি করব আর বুঝতে পারছি না, শুধু টাকার স্বপ্ন। তখন আমি তাকে বললাম, আমি বাড়িতে গিয়ে পাসপোর্টটা করে আসি। এবং তখন আমি বাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে গিয়ে পাসপোর্টটা করি এবং আমি পাসপোর্টটা জমা দিই। মাত্র 15 দিনের মধ্যেই আমি মালয়েশিয়ায় চলে যাই। মালয়েশিয়ায় গিয়ে আমি তো চমকে যাই। এত সুন্দর দেশ, এত বড় বড় বিল্ডিং, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কারা কারা মালয়েশিয়ায় গিয়েছেন, কাদের অভিজ্ঞতা আছে আপনারা কমেন্টে জানাবেন। তারপর সেখানে নিয়ে আমাকে একটা হোটেলে উঠায় এবং বলে, এই হোটেলেই তোমার চাকরি। আমি তখন বললাম, আমাকে কি কাজ করতে হবে? তারা প্রথম প্রথম কিছুই বলে নাই, কিন্তু আমি বুঝতে পেরেছি এখানে আমার কি কাজ করতে হবে, যা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। সেই সব কাজ আমাকেই করতে হবে। তখন আমি মনে মনে চিন্তা করি, কি ভাব করেছিলাম, কি লোভ করেছি আমি, আমাকে কোথায় নিয়ে আসলো। বেশি লোভ করেছি বলে আজকে আমি এই বিপদে পড়েছি। যদি লোভ না করতাম তাহলে আমার এই বিপদটা হতো না। এখন আমি কিভাবে দেশে যাব? কে আমাকে দেশে নিয়ে যাবে? কিভাবে এদের হাত থেকে আমি রেহাই পাবো, তা আমি চিন্তা করে পাচ্ছিলাম না। তখন মনে মনে ভাবতাম, বাংলাদেশে যে কাজকর্ম করেছি সেটাই তো আমার ভালো ছিল। বেশি লোভ করে এখন আমি বিপদে পড়েছি। আমার বয়স 20 বছর। আমার বাবার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমার বাবা একজন সম্মানিত ব্যক্তি। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার মা একজন গৃহিণী। আমার মা একজন পর্দাশীল এবং ধার্মিক মেয়ে। তো সেই কারণেই ছোটবেলা থেকেই আমি নামাজ পড়ি এবং আমি মাদ্রাসায় লেখাপড়া করে বড় হয়েছি। আমি যখন এসএসসি পাস করি তখন আমার বিয়ে হয়। তো বিয়ে হয় আমার পাশের গ্রামের একটি ছেলের সাথে। আমার স্বামীর নাম সুজাত মিয়া। তো আমার স্বামী একজন কৃষক। তো বিয়ে হওয়ার পর থেকে যখন আমাদের খরচ বেড়ে যায় তখন আমার স্বামী চিন্তা করে বিদেশে চলে যাবে। তখন আমি আরও নিষেধ করিনি, কেননা টাকার প্রয়োজন। তাই আমি বললাম, কয়েক বছর বিদেশ করে আসো, তো পরে আমরা বাকি জীবনটা ভালো করে কাটাতে পারবো। তো এদিকে আমার বেবি পেটে এসেছে। তো বেবি আসার 1 মাসের মধ্যে আমার স্বামী প্রবাসে চলে যায়। তো আমি আমার শ্বশুর শাশুড়ির, দেবর, বাসুর, ননদ সবাইকে নিয়ে সুখে দিন যাপন করছি। তো হঠাৎ করে আমার শাশুড়ি কল থেকে পানি আনার সময় পা পিছলে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। তো এরপর থেকে সে আর বিছনা থেকে উঠতে পারে না এবং বাড়ির কাজকর্মও করতে পারে না। তাই বৌমা হিসাবে আমাকেই সমস্ত সংসার সামলাতে হয়, কেননা আমার বাসুরের আলাদা সংসার। তাই বৌমা হিসাবে আমি সব কাজকর্ম করি। তো আমি আমার শ্বশুরকে নিজের হাতে খাওয়াই, কেননা যেহেতু আমার শাশুড়ি উঠতে পারে না, তাই রান্নাবান্না সহ সমস্ত কাজ আমাকেই করতে হয়। কিন্তু আমি আমার শ্বশুর মশাইকে নিজের বাবার মতোই মনে করতাম এবং অনেক সম্মান করতাম। শ্বশুরও আমাকে নিজের মেয়ের মতোই আদর করত। সবসময় আমারে খুব ভালো রাখতো যে আমি বাবার বাড়ি রেখে এসেছি। আমার মনে হয় সৌভাগ্য যে আমি একজন বাবার বদলে বাবা পেয়েছি। তাই নিজেকে খুব গর্ববোধ মনে করতাম। কিন্তু আমার শ্বশুরের ভালো মানুষের পিছনে যে একটা খারাপ স্বভাব আছে সেটা কখনোই বুঝতে পারিনি। যদি বুঝতাম তাহলে এই ঘটনার সম্মুখীন হতাম না। তো একদিন রাতের খাবার খাওয়ার সময় আমি যখন আমার শ্বশুরকে খাওয়া দাওয়া করাচ্ছিলাম তখন মোটামুটি ভালোই গরম পড়েছিল। তাই আমি একটু খোলামেলা কাপড় পরেছিলাম, কেননা সবসময় নিজের বাড়ির মতোই থাকতাম। তাই সেদিন অন্যরকমভাবে আর পর্দা করিনি। কিন্তু যখন আমি আমার শ্বশুরকে খাওয়াচ্ছিলাম তখন দেখলাম শ্বশুরের খাওয়ার থেকে আমার দুটি জিনিসের উপর নজর বেশি। তখন সেটা আমি লক্ষ্য করছিলাম। তখন আমি বাবাকে বললাম যে, বাবা আপনার খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি খেয়ে নিন। তখন আমার শ্বশুর বাবা বলল, খাচ্ছি তো বোমা, যে সুন্দর সুন্দর খাবার খাচ্ছি সেটাতে তো আমার পেট ভরে যাচ্ছে, বাকি কি শুধু মিন খাবার? এর চেয়ে অনেক খাবার আছে, সেগুলো তো আর অনেক বেশি মজা।
দেখে যে মজা পাচ্ছি। তখন আমি বললাম যে বাবা কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। তখন আমার শ্বশুর বলল, কেন তুমি কি কিছুই বুঝতে পারো না? আমাকে দেখে তোমার কি মনে হয় না? তা আমি বললাম, হ্যাঁ বাবা, আপনাকে দেখে মনে হয় আমার স্বামী থেকে আপনার বয়স কম হবে, আপনি এখনো অনেক যুবকই রয়েছেন। তখন বললো, কি বলছো বৌমা, আমার সবকিছু এখনো ঠিকই আছে। তাই তো বৌমা তোমাকে এভাবে আমি দেখছি আর দূর থেকে মন বলে রাখছি। তখন বললাম যে বাবা, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তখন বাবা বললো, ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে তোমাকে বুঝাচ্ছি। তখন আমি আমার শ্বশুরকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করালাম। তারপর আমার শাশুড়িকে খাওয়ালাম, শাশুড়ির ওষুধগুলো খাওয়ালাম। তারপর আমি আমার রুমে গেলাম। রাত 12টার দিকে আমার শ্বশুর আমার ঘরে গিয়ে বসলো এবং বললো, আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে বাবা, এত রাতে আপনি রুমে এসেছেন? হ্যাঁ বৌমা, আমি বলেছিলাম না যে তোমার সাথে কথা আছে। তো ঠিক আছে বাবা, বলেন কি বলবেন। তো এরপর শ্বশুরমশাইয়ের কথা আমাকে বললো, কি বলবো অনেক স্মরণের কথা। তো শ্বশুরমশাই আমাকে বললো যে বৌমা, জানো না, আমার এখন যুবক বয়স, আমারও তো মনটা কিন্তু চাপ, আর এদিকে তোমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে আছে, আমাকে আর কিছুই দিতে পারে না। তখন আমি বললাম, কি বলেন বাবা, তাহলে আপনাকে আরেকটা বিয়ে করে দিই। তখন বললো, তোমার কথা আমি শুনবো, যদি তুমি আমার কথা শোনো। তখন বললাম, হ্যাঁ বাবা, বলেন, আপনি কি বলবেন আমি শুনবো, আপনার কোনো সমস্যা নেই, আপনি খোলাখুলি ভাবে বলেন, কেমন মেয়ে হলে আপনি বিয়ে করবেন, আপনি একটু খোলাখুলি ভাবে বলেন, কোনো সমস্যা নেই। এরপর বাবা আমাকে যা বললো তা শুনে আমার মুখের ভাষা একদম হারিয়ে দেয়। বাবা আমাকে বললো, দেখো বৌমা, অনেকদিন যাবত তোমার শাশুড়ি অসুস্থ হয়ে আছে, যার কারণে আমি আমার সুখটা পাচ্ছি না, আর তোমার শাশুড়ি যা সুস্থ হবে তার কোনো গ্যারান্টিও নেই। তখন আমি বললাম, কেন বাবা, আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরুন। তখন আমার শ্বশুর বলে, যতই ধৈর্য ধরি এটা সম্ভব না। তখন বলে, এখন আমি কি করবো, আর এদিকে তুমিও তো বাসায় একাই থাকো, আমার ছেলে কবে না কবে আসে তাও কোনো ঠিক নেই, তাহলে কি আমরা দুজন সেই কাজটা করতে পারি না? এতে করে তোমারও চাহিদা ফিল আপ হবে আর আমারও কাজ হবে। আমি বললাম, বাবা, আমি একটা জোরে ধমক দিলাম, আপনি আর একটি কথাও বলবেন না, আপনি বাবার জায়গায় থাকুন। তখন সে আমার মুখে ধরে, শব্দ করো না, আমি কি খারাপ কিছু বলেছি? তোমার আর আমার ভালোর জন্যই বলেছি। তো আমার মুখ চেপে ধরে, বাবা এক হাতে আমার মুখ চেপে ধরে আর এক হাত দিয়ে তার কাজ করতে থাকে। আজকের ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টি আজকে আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা যে গল্পটি শুনেছেন, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটি শুনেছেন, আপনারা আমার এই আলোচনাটি বুঝবেন। তাহলে চলুন আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিই কি আমরা শিক্ষা পেলাম এই গল্পটি থেকে। মা বাবার কথা না শুনে একজন নারী যদি বিদেশে চাকরির জন্য যায়, শরীয়তের দৃষ্টিতে তা কতটুকু জায়েজ? মূল হাদিস ও ইসলামী নীতিমালা। মা বাবার সন্তুষ্টি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি নিহিত পিতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি নিহিত পিতার অসন্তুষ্টিতে। তিরমিজি হাদিস 1821 নম্বর হাদিস। এই হাদিস মা বাবার সন্তুষ্টি অর্জনের গুরুত্ব বোঝানো হয়েছে। তাদের কথা উল্লেখ করে কিছু করা হলে তা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে, যদি না তাদের আদেশ কোনো গুনাহ বা অন্যায় কাজে হয়। এরপর রয়েছে 2 নম্বর, প্রবাসী বিদেশে ভ্রমণ সম্পর্কে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারীর জন্য মাহরাম ছাড়া একদিন এক রাত সফর করা হালাল নয়, অর্থাৎ তার নিকট আত্মীয়, পিতা মাতা বা ভাই বোন ছাড়া কোনো নারী একদিন এক রাত সফর করা সম্পূর্ণ হালাল নয়। সহিহ বুখারী শরীফের হাদিস 1088 নম্বর হাদিসটি রয়েছে এবং মুসলিম শরীফও রয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় নারীর জন্য দূরপাল্লার ভ্রমণের মাহরাম, অর্থাৎ যাদের সঙ্গে বিয়ে হারাম, যেমন বাবা, ভাই, চাচা, ফুফুর থাকা শর্ত নারীর এই হাদিস থেকে এটি বোঝানো হয়েছে। তো আমরা প্রথম গল্পটি থেকে যে বুঝতে পারি যে মেয়েটি মা বাবার কথা না শুনে প্রবাসে যায়, মালয়েশিয়া যায় এবং সেখান থেকে এসে বিপদে পড়ে। তো স্পষ্ট এই হাদিসটির বিরুদ্ধে গিয়েছে, যার কারণে তার শাস্তি সে নিজেই ভোগ করেছে। এবং 2 নম্বর গল্পটি থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, নারীর শ্বশুর বা শাশুড়ির সামনে খোলামেলা চলাফেরা, সাজসজ্জা, পর্দাহীনভাবে চলাফেরা করার বিষয়ে ইসলাম স্পষ্ট নির্দেশনা রয়েছে। বিশেষ করে শ্বশুর, স্বামীর পিতা এর সঙ্গে নারীর সম্পর্ক বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে সতর্ক করে বলেছেন। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্বশুর হলো মৃত্যু। সহিহ বুখারী 5232 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2172 নম্বর হাদিসটি আছে। হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের শ্বশুর হলো মৃত্যু বলার অর্থ হলো শ্বশুর কিংবা স্বামীর অন্যান্য পুরুষ আত্মীয়দের সামনে পর্দাহীনভাবে চলাফেরা করলে সেটা নারীর চরিত্র, দাম্পত্য জীবন এবং সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ। শ্বশুর বা দেওর, ভাসুর ইত্যাদি ঘরের পুরুষ সদস্য যেহেতু প্রায় একই বাড়িতে থাকে, তাই এদের সঙ্গেও গাফিলতি করলে গুরুত্ব নষ্ট হয় এবং ফিতনার আশঙ্কা বেড়ে যায়। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আদেশগুলো দিয়েছেন। তো প্রিয় ভাইরা এবং প্রিয় ভিউয়ার্স, যারা আপনারা এই গল্পগুলো শুনেছেন, আশা করি আমরা এই গল্প থেকে যে শিক্ষা আছে, পজিটিভ নেগেটিভ, আর আরেকটি বিষয় আছে যে শ্বশুর হচ্ছে বাপের সমান। তো আমরাও আমাদের পুত্রদেরকে যারা বিয়ে করিয়েছেন, তারা অবশ্যই আপনার পুত্রের স্ত্রীদেরকে নিজের মেয়ের মতো দেখবেন, এরকমভাবে আজে বাজে বা কুদৃষ্টিতে দেখবেন না। এটাও সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো এই জন্য আপনারা এই জিনিসগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আপনাদের সকলকে মঙ্গল করবেন। ধন্যবাদ সকলকে।